Welcome to our Galaxy Publication with Panna sir. আজকে আমি যে ইন্টারভিউর যে প্রস্তুতি এখন সামনে আমাদেরকে নিতে হবে সেই ইন্টারভিউর প্রস্তুতির জন্য নির্দিষ্ট সাবজেক্টে বিশেষ করে আজকে আমি এসেছি লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান বিষয়ের যে প্রস্তুতি ইন্টারভিউ সেই প্রস্তুতিটা আমাদেরকে কেমনভাবে নিতে হবে। তো প্রথমেই বলি যে আমরা ইন্টারভিউ দিতে গেলে আমাদেরকে মানসিক দিক থেকে একটা স্ট্রং হতে হবে। মানসিক দিক থেকে এই জন্য কারণ ইন্টারভিউ আমাদের মানসিক দক্ষতাও খুব জরুরি রয়েছে। কেন জরুরি রয়েছে তার কারণ হচ্ছে যে ওখানে বোর্ডের যে চারজন থাকবে তাদেরকে দেখে একটা নার্ভাস ফিল হতে পারে। তো এই জন্য আমাদেরকে প্রথমে একটু মানসিক দিক থেকে একটু পাকাপোক্ত হতে হবে। তো এর জন্য এই যে আমরা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করব এই অভিজ্ঞতাগুলো দেখে অনেকটা নিজেকে সেই নার্ভাস ফিলগুলোকে কাটিয়ে নিতে পারবে। তো প্রথমে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেগুলো আমি আমার চাকরির দীর্ঘ 15 বছর হয়ে গেল। তো 15 বছর আগে আমার যখন ইন্টারভিউ হয়েছিল সেই সময়ে কেমন একটা এনভায়রনমেন্ট ছিল সেই এনভায়রনমেন্টের এটা তুলে ধরবো, অভিজ্ঞতাটা তুলে ধরবো আপনাদের সামনে। তো প্রথমে আমি যখন ইন্টারভিউ গেলাম তখন একই পরিস্থিতি এখন যেটা আপনাদের হতে চলেছে। তো আমারও পরিস্থিতিটা সেই রকম, খুব নার্ভাস ফিল করছিলাম কি হবে কেমন হবে। তবে হ্যাঁ, এই বিষয়ে বলে রাখি এখন যে ইন্টারভিউয়ের যে মার্কসটা সেটা কিন্তু আমাদের সময় খুব কম ছিল। আমাদের সময় মাত্র 5 নম্বরের ছিল ইন্টারভিউ। তো সেটার জন্য কিছুটা হলো একটা স্বস্তি ছিল যে যাক 5 নম্বরের জন্য রয়েছে, ঠিক আছে আমার সাবজেক্টের বিষয়গুলো ভালো করে দেখে যাব আর বাকি যেগুলো এগুলো মোটামুটি মেনটেন করব, তাহলে একটা হয়ে যাবে। এখন কিন্তু সেটা অনেকটাই বেশি। এখন যেহেতু 20 নম্বর রয়েছে, এই 20 নম্বরের জন্য 10 নম্বর ইন্টারভিউ এবং 10 নম্বর যে ক্লাস ডেমো, এই ক্লাস ডেমোর জন্য কিন্তু এখন একটা ভালো একটা প্রিপারেশন আপনাদের রাখতে হবে। তো যাই হোক, আমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল প্রথমে আগে ডকুমেন্টস পেপারগুলো ভেরিফিকেশন হয়ে গেল। এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমাকে দেখে যখন ঘরে ঢাকা হলো সেইখানে 4 জন বসেছিলেন এবং আমাকে প্রশ্ন ধরার মধ্য দিয়ে যেটুকু বুঝতে পারলাম যে কিছু সাবজেক্ট এক্সপার্ট অর্থাৎ 4 জনের মধ্যে মোটামুটি আমার যেটা মনে হয়েছিল যে 2 জন সাবজেক্ট এক্সপার্ট ছিল এবং তারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর ছিল। এই ইউনিভার্সিটি প্রফেসর ছাড়াও আরও থাকে এসএসসি দপ্তরের কিছু। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল, খুব বেশি যে প্রশ্ন করেছিল তা না, তবে যে কয়েকটি প্রশ্ন ছিল সাবজেক্টের উপরে, সেই সাবজেক্টের উপরে যেমন করা হয়েছিল যে আপনি সাবজেক্ট আপনার কি স্পেশাল পেপারস ছিল। প্রথমে যেহেতু আমার বায়োলজি, তো বায়োলজির ক্ষেত্রে স্পেশাল পেপারস কি ছিল সেটা জিজ্ঞেস করা হলো। আমার স্পেশাল পেপারস ছিল প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, আর আমার যেহেতু বটনি অনার্স ছিল। তো এটা আগে জেনে নেওয়া হলো কোথা থেকে করা হয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে করা হয়েছে। এই যে এই কথোপকথন প্রথমেই কিন্তু একদম সরাসরি প্রশ্ন দিয়ে একদম যে একটা ভীত পরিবেশ সেটা কিন্তু ওনারা করেন না। ওনারা প্রথমে আগে একটু ফ্রি করে নিতে চান। তো ওই রকমটাই হলো। তারপরে কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়, এইসব জিনিসগুলো বলে নিয়ে একটু আমাকে অনেকটা ফ্রি করে দেওয়া হলো, যার ফলে ভালো লাগলো। এবার সাবজেক্ট থেকে তখন 2-3টে প্রশ্ন ধরা হলো। আমার যেটুকু মনে পড়ছে তাতে আমাকে ধরা হয়েছিল C3 এবং C4 প্ল্যান্ট। নাম শুনেছেন? হ্যাঁ, C3 এবং C4 প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে ডিফারেন্স কি। তো তখন আমি বললাম C3 প্ল্যান্টস অ্যাকচুয়ালি আমরা যে প্ল্যান্টসগুলো যত দেখি বেশিরভাগই সব হচ্ছে C3 প্ল্যান্টস। এবং C3 প্ল্যান্টসের একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে কেলভিন সাইকেল যেটা ঘটায় অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কেলভিন চক্রটা ঘটে C3 প্ল্যান্টসের, ওই সমস্ত প্ল্যান্টসগুলো তারা সেই বিক্রিয়া ঘটিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং যেটা 3 কার্বন যুক্ত। তো এই 3 কার্বন যুক্ত হওয়ার কারণে এটাকে C3 প্ল্যান্টসও বলা হয়ে থাকে। আর C4 প্ল্যান্টস যেটা তুলনামূলক C3 প্ল্যান্টসের তুলনায় অনেকটা কম। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আখ গাছ, তারপরে হচ্ছে ভুট্টা, এই ধরনের গাছগুলো আমরা C4 প্ল্যান্টস বলে থাকি এবং এদের ফটোসিনথেটিক রেটটা অনেক বেশি। তো C4 প্ল্যান্টসের ক্ষেত্রে
যেমন ওদের যে প্রথম ফার্স্ট প্রাইমারি প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তো এই জন্য ওটাকে C4 প্ল্যান্ট বলা হয়ে থাকে। তো C3 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর জন্য C3 প্ল্যান্টস। ওখানে হচ্ছে ফার্স্ট প্রাইমারি প্রোডাক্ট হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত। তো এটা C3 আর C4। আচ্ছা ঠিক আছে, C4 প্ল্যান্টসের মধ্যে একটা অ্যানাটমি দেখা যায়। আচ্ছা এইটা বলতে পারবেন, ওখানে একটা ক্র্যাঞ্চ অ্যানাটমি বলে একটা টপিক আছে, সেটা সম্বন্ধে কোনো আইডিয়া আমাদের বলতে পারবে? তখন আমি একটু ভেবে নিয়ে বললাম যে হ্যাঁ স্যার, ক্র্যাঞ্চ অ্যানাটমি হচ্ছে যে গাছের সাধারণত C3 প্ল্যান্টসে এই ক্র্যাঞ্চ অ্যানাটমিটা দেখা যায় না। এটা ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যাবে C4 প্ল্যান্টসের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে একটা বান্ডিল সিড সেল থাকবে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বান্ডিল সিড সেল থাকে। তো বান্ডিল সিড সেলের এই উপস্থিতির জন্য এখানে এটাকে ক্র্যাঞ্চ অ্যানাটমি বলা হয়ে থাকে। বলো ঠিক, বুঝলাম যে উত্তরে স্যাটিসফাই হয়েছে। তো এরকম কিছু প্রশ্ন, আরো কিছু প্রশ্ন আমার একটু মনে পড়ছে, যেটা যদিও এটা অনেকদিন আগের ঘটনা, তো আমার একটু মনে পড়ছে যে খুব সহজ করার জন্য ওনারা বললেন যে আচ্ছা কোথা থেকে আসছে বললে জানো? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা তাহলে মুর্শিদাবাদের ওখানে একটা আম খুব, ওইদিকে আম খুব বিখ্যাত, ওই আমটা পাওয়া যায় ওইদিকে, হিমসাগর। হ্যাঁ হ্যাঁ স্যার, হিমসাগর আম আমাদের ওখানে খুব ভালো এবং খুব বেশি পাওয়া যায়। এই বলে আর সম্ভবত এক একটা কোশ্চেন হয়তো জিজ্ঞেস করেছিল। তো এইটা আমার ইন্টারভিউর অভিজ্ঞতার কথা বললাম, কিন্তু সেই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এখন যে প্রস্তুতিটা আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ইন্টারভিউ রুমে ঢোকার সময় প্রথমে কিন্তু নার্ভাস ফিল করলে হবে না। প্রথমে ভেবে নিতে হবে যে আমি সামলে নেব, এবং আমি যখন প্রবেশ করব তখন অবশ্যই পারমিশন নিয়ে। তো আমি পারমিশন নিয়ে ঢুকবো, আমি সেটা ইংরেজিতে মে আই কাম ইন স্যার বলতে পারি, বা অনেকে ইংরেজিতে না বলে আমার মনে হয় আসতে পারি বলেও আমরা প্রবেশ করতে পারি। অনেক সময় মে আই কাম ইন স্যার বলে আমি ইংরেজিতে বললাম, তারপরে দেখা গেল ওনারা কোশ্চেন ছুড়ে দিল, ইংরেজিতে কোশ্চেন ছুড়ে দিচ্ছে, তখন হয়তো আমি সেগুলোর অ্যান্সার ইংরেজিতে দিতে পারছি না। তো যার কারণে আমরা শুরুটাই রাখবো না, আমরা শুরুটা এইভাবেই বলবো যে আসতে পারি স্যার, এই বলে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা যে বসার অনুমতি দিলে তবেই কিন্তু আমরা বসবো। অবশ্যই ওনারা প্রবেশ করলে বলবেন যে আচ্ছা ঠিক আছে বসুন। বসার পরে বসার সময় কিন্তু আমাদের একটা আদব কায়দার মধ্য দিয়ে এগোতে হবে। কেমন? বসার সময় চেয়ারটাকে একটু বেশি জোরে ঝাঁকিয়ে নিয়ে একটু সরিয়ে নিজের মতো করে নিজের কাছে টেনে নিয়ে চেয়ারটা নিয়ে বসলাম, এটা কিন্তু করবে না। চেয়ারটা যেখানে রাখা হয়েছে সেখানে সুন্দর করে আস্তে করে বসছি বলে বসে ধন্যবাদ বলুন, ধন্যবাদ স্যার। এবার তখন ওনারা বলতে পারেন যে আচ্ছা কি নাম আপনার বলুন তো, আপনার নাম জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় নাম দিয়েও কোনো প্রশ্ন, হয়তো কোনো নামের মিনিং হয়তো খুব ভালো রয়েছে, সেই নামের মিনিং দিয়ে জিজ্ঞেস করতে পারে আচ্ছা এই নামের মানেটা কি তাহলে। এটা ছাড়াও আরো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে কোথা থেকে আসছেন, এমন প্রশ্ন এগুলো। তারপরে নিজের সম্বন্ধে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনার সম্বন্ধে কিছু বলুন। তখন নিজের সম্বন্ধে বিস্তারিত ইতিহাস বললে হবে না, ওখানে খুব সংক্ষেপে নিজের সম্বন্ধে একটু বললেন যে আমি অমুক জায়গা থেকে আসছি, এই নাম, আমি এখন আমার পড়াশোনা এই পর্যন্ত কমপ্লিট করেছি, এইভাবে খুব সংক্ষেপে নিজের সম্বন্ধে একটু বলবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার আপনাকে আপনার ওনারা সাবজেক্ট তো অবশ্যই যেদিন যে সাবজেক্টের সেই সাবজেক্টের ইন্টারভিউ হবে, অর্থাৎ সাবজেক্টের তো ব্যাপার জানছেন। আমি যেহেতু লাইফ সায়েন্সে বলতে এসেছি, তাহলে লাইফ সায়েন্সের জন্য উনি জানছেন। লাইফ সায়েন্স থেকে এবার প্রশ্ন জিজ্ঞাসাবাদ হতে পারে। আর শুধুই যে সাবজেক্ট থেকে যে জিজ্ঞাসাবাদ হবে সেটাই কিন্তু নয়, কারণ একজন টিচারের শুধু সাবজেক্টের নলেজ থাকলেই যে সে খুব ভালো টিচার হলো সেটা নয়, কারণ সাবজেক্টের পাশাপাশি আরও অনেক কিছুই জ্ঞান রাখতে হয় একজন শিক্ষককে। তো ওই জন্য ওখানে আরও যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু আপনার বাহ্যিক আরও কিছু দিক দেখে নেবে, আরও আপনার অন্যান্য গুণাবলীগুলো দেখে নেবে। হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা আপনার হবি কি, বা আপনি কি ভালোবাসেন, বা আপনি খেলাধুলা ভালোবাসেন কিনা,
বা আপনি আর অন্য কোনো ভালো লাগার জিনিস আছে নাকি, এইসবগুলো কিন্তু আপনাকে জানতে পারে, মানে জেনে নিতে পারে আপনার কাছ থেকে। তারপরে এবারে সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন হয়তো জিজ্ঞেস করলো, তারপরে এবার হয়তো বললো যে আচ্ছা এই শিক্ষকতা আপনি যে করতে চাইছেন, তো কেন চাইছেন, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। তখন আপনি সেটা বলবেন যে আমি এই শিক্ষকতা পেশাটাকে আমার ছোট থেকে একটা স্বপ্ন, যে আমি শিক্ষকতা লাইনে আসব, শিক্ষকতা লাইনে আমার ছোট থেকে স্বপ্ন, এবং এখানে এই পেশাতে আমি যুক্ত হতে পারলে আমি একটা সমাজকে, কারণ বলা হয় যে টিচাররা হচ্ছে সমাজ গড়ার কারিগর, তাহলে এই প্রফেশনটা এই জন্য আমার খুব ভালো লাগে। তো এইরকম কিছু উপস্থিত বুদ্ধি যেগুলো আমাকে রাখতে হবে। আরও একটা ব্যাপার যেটা বলে রাখি, যে আমরা যখন কথা বলবো তখন কিন্তু অবশ্যই আই টু আই কন্ট্যাক্ট থাকবে, আর কথা বলার মধ্যে একটু মৃদু হাসি ভাব থাকবে। আর এটা আরও একটা কথা বলার আছে, যে প্রশ্নের উত্তর কিন্তু কখনোই একজন সব প্রশ্নের উত্তর দিতে পারবে এটা কখনোই নয়। অতএব আপনার কিছু প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারেন, কিছু প্রশ্নের অ্যান্সার আপনার না জানা থাকতে পারে, কিন্তু এই না জানার জন্য হ্যাঁ বা এই মনে আসছে বা এইরকমটা নয়। আপনি ক্লিয়ার কাট পরিষ্কার বলবেন, স্যার এই মুহূর্তে আমার মনে আসছে না, এইভাবে আপনি সেটাকে পাস করে যাবেন। আচ্ছা, আপনাকে এবার ধরতে পারে যে আপনার কোন কোন টপিকগুলো ভালো লাগে। আপনি কিন্তু কখনোই সবগুলো বলে দেবেন না যে আমার এগুলো আমার ভালো লাগে। আপনি কিন্তু কিছু ভালো লাগার টপিক আপনি কিন্তু রেখে দেবেন। কেননা কারণ আপনি যেগুলো বললেন যে এই টপিকগুলো ভালো লাগে, ওনারা দেখা গেল যে ওই টপিকগুলোকে বাদ দিয়ে বললো যে আপনি এই টপিক বাদ দিয়ে আপনি অন্য যে কোনো একটা টপিক বলবেন। আপনি কিন্তু সবগুলো যদি বলে দিয়ে থাকেন যে আমার এই টপিকগুলো ভালো লাগে, তাহলে কিন্তু আপনার ভালো লাগার টপিকটা হাতছাড়া হয়ে গেল। তাহলে এটা করা যাবে না। ওই জন্য কিছু টপিক রাখতে হবে, যেটা এইরকম সিচুয়েশন যদি আসে তাহলে এই সিচুয়েশনে ওই টপিক থেকে আপনি ওই ডেমো ক্লাসটা যাতে দিতে পারেন। তো এই ক্ষেত্রে ডেমো ক্লাস দেওয়ার ব্যাপারে একটুখানি আমি বলি, যদি আমাদের সময় কিন্তু কোনো ডেমো ক্লাসের ব্যবস্থাপনা ছিল না। এখন ডেমো ক্লাস দিতে গেলে কিভাবে আমরা ডেমো ক্লাসটা দেব তারই একটা ছোট্ট আমি নমুনা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে পেনটা আছে, এইরকম বোর্ড থাকবে, ওখানে এর থেকেও বড় বোর্ড থাকবে, ইন্টারভিউ বোর্ড এর থেকেও বড় বোর্ড থাকবে, ওখানে ডাস্টার থাকবে, পেন থাকবে, বিভিন্ন কালারের পেন থাকবে। এবার একটা টপিক বেশিরভাগই সাধারণত হয়ে থাকে যে নিজের ইচ্ছে মতো দিয়ে দেওয়া হয়, যে ঠিক আছে আপনার ভালো লাগার জায়গা থেকে আপনি একটা আমাদের সামনে ক্লাস ডেমনস্ট্রেশন করুন। তো আপনি আপনার একটা সাবজেক্ট একটা জায়গা থেকে যেটা আপনার সব থেকে ভালো লাগে সেই রকম জায়গাটাকে আপনি নেবেন, নিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আপনি একটা স্কুলে ক্লাস যে 30 মিনিট বা 35 মিনিটে যে ক্লাস হয় সেটা কিন্তু পাবেন না, 5 মিনিটের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এবার এই জন্য আপনাকে খুব গভীরে গেলেও হবে না। আপনি হয়তো ভাববেন আমার তো অনেক জানা আছে, আমি অনেক গভীরে গিয়ে আমি স্যারদেরকে ইমপ্রেস করব, কিন্তু না, আপনি গভীরে ঢুকলেন কিন্তু গভীরে গিয়ে আপনি তলিয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। সেখান থেকে উঠে আসারও আপনাকে ব্যবস্থা রাখতে হবে। ওই জন্য সময় আপনি ধরে নিন যে আপনার ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য আপনি 5 মিনিট ম্যাক্সিমাম বা 6 মিনিট ম্যাক্সিমাম, কারণ টোটাল সময়টা হচ্ছে 10 মিনিটের। তো এই জন্য ওই 5 মিনিটের মধ্যে আমরা কিছু বোর্ড ওয়ার্ক করতে হবে। বোর্ড ওয়ার্ক না করলে হবে না, তাহলে বলবে যে আপনি লেকচার মেথডেই শুরু করাবেন, তাহলে ছেলে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবেন কি করে? তো ছেলে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, ছেলে মেয়েদেরকে ক্লাসে পুরোপুরিভাবে নিমজ্জিত করার জন্য এবং ক্লাসের মধ্যে সবার মনোনিবেশ করার জন্য বোর্ড ওয়ার্ক কিন্তু খুব জরুরি, একান্ত জরুরি। চলুন আমরা একটু দেখাই যে ধরুন এইরকম একটা বোর্ড দেওয়া থাকবে, আর বোর্ডে সাধারণত বোর্ড মুছে রাখারই কথা, কিন্তু তার আগে কেউ যদি না মুছে যায় তাহলে সেটা কিন্তু তার ডিসক্রেডিট। আপনি কিন্তু এই ভুলটা করবেন না। আপনি যখন বোর্ড ওয়ার্ক করে আসবেন অবশ্যই কিন্তু এটা মুছে নেবেন। প্রথমে সাধারণত এইদিকে একটা অবশ্যই ডেট আপনি দেবেন। ওকে, আমি ডেট লিখছি না, এখানে একটা ডেট, আর এইদিকে হচ্ছে আমার সাবজেক্ট। আমি যে সাবজেক্টের সেই সাবজেক্ট ধরুন আমি লাইফ সায়েন্স নিচ্ছি, ধরুন 9-10 এর ক্ষেত্রে লাইফ সায়েন্স।
যদিও 19 এর সাবজেক্টের নাম কিন্তু শুধু লাইফ সায়েন্স নয়, লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এখনকার বই হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ। তো লাইফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট। তো এটা হচ্ছে সাবজেক্ট টপিক। আপনি একটা চ্যাপ্টার চুজ করলেন, সেই চ্যাপ্টারের নাম। তো এখানে চ্যাপ্টারের নামও দিতে পারেন। এখানে একটা চ্যাপ্টারের নাম, ধরুন আপনি ক্লাস 10 থেকে একটা চ্যাপ্টার চুজ করলেন, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কন্টিনিউটি অফ লাইফ। কন্টিনিউটি অফ লাইফ, কন্টিনিউটি অফ লাইফ। এবং এই চ্যাপ্টারে একটা টপিক আপনি বেছে নিলেন, ধরুন ডিএনএ। ডিএনএ এবং ওখানে কিন্তু স্যাররা বলবেন যে ক্লাস ডেমনস্ট্রেশন দেওয়ার সময় ধরে নিন আমরাই আপনার স্টুডেন্ট। তো সেই হিসেবে এবার স্টুডেন্টরা তো আপনি আপনি কেউ বলে না, তখন আপনি সেখানে তুমি বলে সম্বোধন করে ক্লাসটা শুরু করতে পারেন। তাহলে এই হচ্ছে আমার টপিক। আমি আগে বলেছি যে আপনার সব থেকে ভালো লাগার টপিকটা আপনি বেছে নেবেন। আমি ডিএনএ নিলাম। তাহলে ডিএনএ বোঝার জন্য আগে প্রথমে ডিএনএ জিনিসটা কি। ডিএনএ এমনই একটা টপিক যেটা মানে খুব আলোড়ন সৃষ্টিকারী বলা যেতে পারে, কারণ ডিএনএ ছাড়া কিছুই নয় বলা যায়। তো ডিএনএ কি না, ডিএনএ এর ফুল ফর্ম ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি। তো ডিএনএ এর ফুল ফর্ম আপনি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএটা কি, হোয়াট আর দ্য ডেফিনেশন অফ ডিএনএ। তবে সেখানে ডিএনএ ডেফিনেশনটা একটু আপনি সংক্ষেপে বলে দিলেন যে ডিঅক্সি রাইবো শর্করা দ্বারা গঠিত দ্বিতন্ত্রী যে সূত্রাকার অংশে জীবের বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে তাকে বলা হয় ডিএনএ। তাহলে ডিএনএ ডেফিনেশন বললাম। যে কোনো টপিক পড়ার আগে তাহলে তাকে ডিফাইন করতে হয়। তো আমি ডিএনএ ডিফাইন করলাম। এবার বলছি ডিএনএটা কেমন দেখতে। আপনার যেহেতু আগে বলছি সময় খুব কম, ওই জন্য আমি খুব সংক্ষেপে এবং খুব ফাস্টলি আমি একটা ডিএনএ একটা ছবি এঁকে দেব। এইভাবে আমি একটা ডিএনএ ছবি এঁকে দিলাম এবং এই ছবিতে আমাকে বোঝাতে হবে যে এটা কি। তো এটা হচ্ছে এটা আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স। ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো এই হচ্ছে ডিএনএ এর ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স কথার অর্থ হচ্ছে দ্বিতন্ত্রী। বাংলাতে আমরা বলবো ডাবল হেলিক্স হচ্ছে দ্বিতন্ত্রী। তো এই দ্বিতন্ত্রীর যে ধারণাটা কে দিয়েছিল না, এটা দিয়েছিল 1953 1953 খ্রিস্টাব্দে 1953 সালে কে না, তো বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক ইনারা এই মডেলটাকে ডাবল হেলিক্স স্ট্রাকচার বলেছিল। তাহলে 1953 সালে ওয়াটসন অ্যান্ড ক্রিক ডাবল হেলিক্স স্ট্রাকচার বলেছিলেন যে ডিএনএ হলো, ক্রিক বলেছিলেন ডিএনএ হলো ডাবল হেলিক্স স্ট্রাকচার। ডাবল হেলিক্স স্ট্রাকচার বলেছিলেন ডিএনএ হলো ডাবল হেলিক্স স্ট্রাকচার। এখন এই ডাবল হেলিক্স স্ট্রাকচার দ্বিতন্ত্রী গঠন। এই দ্বিতন্ত্রী গঠনে এটা কি না, তো এটা একটা প্যাঁচানো সিঁড়ির ন্যায়। তো এই প্যাঁচানো সিঁড়ির ন্যায় আমরা দেখতে পাচ্ছি এটা একটা তন্ত্রী, এটা একটা তন্ত্রী। এই দুই তন্ত্রীটা এটাকে ডাবল হেলিক্স বলা হয়েছে এবং এটা পেঁচিয়ে থাকে, ঠিক যেমন কিছু সিঁড়ি স্টেয়ারকেস আছে যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, অনেকটা এরকম। এবং এই ক্ষেত্রে ডিএনএ গঠনের যে মেইন যে বডি সেটা হচ্ছে কিন্তু কি নিয়ে তৈরি হয় না, তো এখানে যে ডাবল হেলিক্স স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন। সুগার ফসফেট এসপি এইভাবে আছে, ঠিক আছে, এসপি এইভাবে সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে এটা তৈরি হয়ে থাকে। তো যাই হোক, এটা খুব সংক্ষেপে এত বেশি করা যাবে না, তো মানে যেহেতু সময়টা খুব কম ওই জন্য এটাকে একটু তাড়াতাড়ি ফাস্ট যতটা পারা যায় মোটামুটি তাদেরকে ইমপ্রেস করার জন্য আমি একটু তাদেরকে তুলে ধরবো যে এইভাবে আমরা বোর্ডকটা করে ছাত্রদেরকে বোঝাবো। তো যাই হোক, এটা কি এসপি হচ্ছে এস ফর সুগার, পি ফর ফসফেট মানে ফসফরিক অ্যাসিড। ডিএনএর যে মেইন কন্টেন্ট, মেইন যে কম্পোনেন্ট, যে উপাদান, এর যে গঠনের যে উপাদান, সেই উপাদানে আমাদের যেটা লাগে ডিএনএ একটা হচ্ছে এটা নিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে একটা নিউক্লিওটাইড গঠন, যেখানে কি কি লাগে। নাম্বার 1 এখানে লাগে একটা রাইবোজ সুগার, মানে যেটাকে বলা হয় পেন্টোজ সুগার। ওকে, তাহলে পেন্টোজ সুগার। ওকে, 2 নম্বরে আমি এখানে কি লাগবে, আরো যেটা লাগবে নাইট্রোজেন বেস। ওকে, নাইট্রোজেন বেস। আর লাগবে 3 নম্বরে, সেটা নাম হলো ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড H3PO4। ওকে, তো
তো এই হচ্ছে তিনটে উপাদান, এই তিনটে উপাদানকে একসঙ্গে বলা হয় মানে যুক্ত করলে সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই নিউক্লিওটাইড যেটা দিয়ে আমাদের ডিএনএটা তৈরি হবে। তো এই ডিএনএ তৈরি হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সুগার, সুগার মানে হচ্ছে এখানে পেন্টোজ সুগার, যে পেন্টোজ সুগারের নামটা হলো ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, এটা আরএনএ এর ক্ষেত্রে এটা শুধু রাইবোজ সুগার। তাহলে এই হচ্ছে সুগার, এই হচ্ছে ফসফেট। এবার নাইট্রোজেন বেসগুলো কোথায় লাগবে? বলছে এই নাইট্রোজেন বেসগুলো আছে এখানে এইভাবে আছে। নাইট্রোজেন বেসগুলো আবার কি না, তো এই নাইট্রোজেন বেসটা আমরা যদি বাইরে বের করে লিখি তাহলে এরা আবার দুই রকমের হয়, সেটা হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন। ওকে, পিউরিন আর পাইরিমিডিন। এই পিউরিন আবার দুই রকমের হয়, সেটা হচ্ছে অ্যাডেনিন ওকে আর গুয়ানিন। এটা দুই রকমের হয়, সেটা হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। ওকে, তো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলো দিয়ে কি কি হবে আমাদের? এটা হবে এই সিঁড়িতে উঠতে গেলে আমাদের যেমন কি দরকার, সিঁড়ির ধাপের দরকার রয়েছে। এই ধাপগুলো কি দিয়ে তৈরি হয়? এই ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস দিয়ে যেটা তৈরি হবে এই ধাপগুলো, নাইট্রোজেন বেসের আবার একটা রুলস আছে কি না, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন। দেখো এই হচ্ছে অ্যাডেনিন, এর সঙ্গে থাইমিন। আচ্ছা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ও সরি একটু আমি কারেকশন করে নিচ্ছি, এটা থাইমিন হবে। হ্যাঁ, থাইমিন, কারণ ইউরাসিল আরএনএ তে থাকে, সরি। তো এই থাইমিন অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধনীদার, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধনীদার। এইভাবেই কিন্তু চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এইভাবে এই নাইট্রোজেন বেসগুলো আছে। এবং এই ক্ষেত্রে ডিএনএ এর গঠনের যে আমাদের কতগুলো গ্রুপ তৈরি হয়, যেটাকে বলা হয় খাঁজ, এটাকে বলা হয় মাইনর গ্রুপ, এটাকে বলা হয় মাইনর গ্রুপ, মাইনর গ্রুপ। তো এটা মাইনর গ্রুপ, আর এইটাকে বলা হয় যে বড় যে এটাকে বলা হচ্ছে মেজর গ্রুপ অর্থাৎ মুখ্য খাঁজ গ্রুপ। ওকে, তো মুখ্য খাঁজ, গৌণ খাঁজ, এবং এটার যে একটা 360 অর্থাৎ পুরো পাকটা 360, এই 360 পুরো পাকটা 34 অ্যাংস্ট্রম, এবং একটা পাকে 10টা এইভাবে ধাপগুলো থাকে, যে এই 10টা ধাপ থাকে যেগুলোকে আমরা এক একটা ধাপের দূরত্ব যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 3.4 অ্যাংস্ট্রম, এবং এর যে পুরো এই ব্যাসটা এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো এইরকম একটা গঠন আমরা ডিএনএ বলতে পারি। তো যাই হোক, এটা এতটা সময় পাওয়া যাবে না, আরো শর্টে এটাকে কভার করার চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে শুধু এইটুকু বললেই হবে না, আরেকটু যেটা বলে নিতে হবে সেটা আমাকে কমপ্লিট করতে হবে। বারবার বলছি যেটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমাকে কি করা দরকার, যে ডিএনএটার ফাংশনটাকে, আমি ফাংশনই তো বললাম না, আমি গঠন বললাম, ডিএনএ ডেফিনেশন বললাম, কিন্তু ফাংশনই বললাম না ডিএনএ আমাদের কি কাজে লাগে। তো ডিএনএ ফাংশনটা মাথায় রাখতে হবে যে ডিএনএ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, কারণ ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, এবং এই ডিএনএ এর জন্যই কিন্তু আজকে আমাদের এই পৃথিবীতে আমরা সবাই মানুষ। কিন্তু সবাই মানুষ হলেও প্রত্যেকটা মানুষের তাদের নিজস্বতা রয়েছে, যে নিজস্বতার যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের ডিএনএ ক্যারি করছে। এবং আরো একটা জিনিস, যে আমরা বাবা মার যে বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু হেরিডিটি অনুযায়ী পেয়ে যাচ্ছি, এবং এই পেয়ে যাওয়ার জন্য যে নিয়ে আসছে আমাদেরকে বয়ে, সেটা হচ্ছে আমাদের এই ডিএনএ। তো ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জিনগত বস্তু বহন করে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ এর মধ্য দিয়ে প্রোটিন ফরমেশন করে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ উপাদান, আর এইটা আমরা এইভাবে একটা টপিক আমরা তুলে ধরবো। তারপরে এবার আমরা আর এখান থেকে স্যারেরা যদি কোনো কোশ্চেন করে তাহলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটু বলে রাখি, এটা 11-12 এর জন্য আমার একটা সাজেশন বলা যেতে পারে, যে 11-12 এর যারা দেবে, কারণ এই এসএলএসটি শুধু 9-10 এর জন্যই নয়, কারণ এটা 9-10 এর সঙ্গে 11-12 এরও আছে। তো 11-12 এ যারা প্রস্তুতি নেবে তাদের কিন্তু 11 এবং 12 এর যে বইয়ের যে সিলেবাস সেটাকে রপ্ত করে যেতে হবে। তাদের জন্য কিছু কিছু বলি, যেমন অলরেডি C3 C4 প্ল্যান্টেট নিয়ে যেটা আমাকে ধরেছিল, সেটা যেমন
11-12-এরই ওটা একটা টপিক, 11-এ আছে ওই টপিকটা। আর আরও কিছু বলি যে যে জায়গাগুলো একটু আপনারা দেখে যাবেন, সেটা হচ্ছে যেমন বায়োটেকনোলজি পার্টটা, যেটা 11-12-এর জন্য, কারণ ওটা আমাদের 9-10-এ নেই। তো বায়োটেকনোলজি পার্টটা দেখে যাবেন, তারপরে দেখে যাবেন আপনি টিস্যু কালচার দেখে যাবেন, সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি, তারপরে এখন আরও যে সমস্ত জিনিসগুলো যেমন পিসিআর পলিমারেজ চেন রিয়াকশন সেটা দেখে যাবেন। আরও একটা আছে বায়োটেকনোলজি থেকে খুব ভালো একটা প্রশ্ন করে যে মলিকুলার গ্লু কাকে বলা হতে পারে। তো মলিকুলার গ্লু কিছুই না, এটা হচ্ছে একটা এনজাইমের নাম, যে এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ, যে লাইগেজটা জুড়ে দিতে সাহায্য করে। তো মলিকুলার গ্লু কাকে বলা হয়? লাইগেজকে বলা হয়। আচ্ছা, একই রকম ভাবে আরো একটা প্রশ্ন হতেই পারে যে মলিকুলার সিজার কাকে বলা হয়? মলিকুলার সিজার মিন্স কাঁচি। তো মলিকুলার সিজার আণবিক কাঁচি, আরে বাবা আমরা তো এমনি কাঁচি জানি, তবে কাঁচির কাজ যেমন কাটা, ওখানেও মলিকুলার সিজারের কাজ হচ্ছে কাটা। কি কাটা না, তো একটা ডিএনএ খন্ড থেকে একটা পার্টকে কেটে আলাদা করা। এগুলো সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই জিনিসগুলো আছে, কাজে লাগে। তো যাই হোক, ওখান থেকে একটা প্রশ্ন যদি ধরা হয় মলিকুলার সিজার কি, তাহলে বলবে মলিকুলার সিজার হচ্ছে একটা আণবিক কাঁচি, যেটা কাকে বলা হয়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এনজাইম, এটা এক প্রকারের উৎসেচক, যেটা দিয়ে ওই ডিএনএ খন্ড থেকে একটা জিন আমি বার করে নিয়ে আসবো কেটে, তার জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়াও আরো বেশ কিছু টপিক আছে যেগুলো দেখে যেতে পারেন, এখনকার লেটেস্ট যেগুলো নিয়ে খুব কাজ চলছে, যেমন ট্রান্সজেনিক প্ল্যান্ট। এখন তো ট্রান্সজেনিকের সব বিভিন্ন ট্রান্সজেনিক প্ল্যান্টস বেরিয়েছে। বায়োফোর্টিফিকেশন থেকে যেমন গোল্ডেন রাইসে আমাদের যে ভিটামিন এর যে ঘাটতি মেটানোর জন্য গোল্ডেন রাইস, যেটাতে পরিপূর্ণভাবে ভিটামিন এ ভরপুর, রাতকানা রোগ প্রতিরোধ করবে, আমাদের দৃষ্টিশক্তি প্রখর করবে। তারপরে এখন আরো বেরিয়ে গেছে যেমন ফ্লেভার টমেটো, বায়োফোর্টিফিকেশনের মাধ্যমে করা হচ্ছে। তারপরে এরকম ভাবে আরো অনেক কিছু, যেমন পেস্ট প্রতিরোধী কিছু প্ল্যান্টসের নাম বলুন তো, আপনাকে বলতেই পারেন। যেমন বিটি কটন বেরিয়ে গেছে, বিটি ব্রিনজাল বেরিয়ে গেছে। এই বিটি থেকে আবার দেখা গেল প্রশ্ন করলো বিটি, এখানে বিটি বলতে কি? এটা একটা ব্যাসিলাস থুরিনজেনেসিস থেকে এটা করা হয়ে থাকে। ব্যাসিলাস থুরিনজেনেসিসটা কি? ব্যাসিলাস থুরিনজেনেসিস হচ্ছে এটা এক প্রকারের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া থেকে কি করা হয় না, এই ব্যাকটেরিয়া থেকে একটা ক্রাই প্রোটিন সেখান থেকে কালেক্ট করে নিয়ে সেটা কি করা হয়েছে আমাদের এই প্ল্যান্টের মধ্যে দেওয়া হয়েছে। এই প্ল্যান্টের মধ্যে দিলে লাভটা কি আমাদের? লাভটা হচ্ছে এই যে পেস্ট প্রতিরোধ। পেস্ট, এই পেস্ট মানে কি? এই পেস্ট মানে সেই আমাদের ওই পেস্ট নয়, কিন্তু এই পেস্ট মানে হচ্ছে যে ক্ষতিকারক কীট পতঙ্গ, যেগুলো আমাদের ফসলকে, চাষির ফসলকে কি করে, এত কষ্টের ফসল খেয়ে ফেলছে। তো এই জন্য পেস্ট প্রতিরোধী কিছু প্ল্যান্টস এখন করা হয়েছে, যেটা ওই পেস্ট মানে অর্থাৎ ক্ষতিকারক পোকাগুলো খেতে গেলে তারা কিন্তু ওই ক্রাই প্রোটিন যেটা, সেটা কিন্তু তাদের ডাইজেস্টিভ সিস্টেমকে নষ্ট করে ফেলবে, অর্থাৎ পোকাগুলো মারা যাবে। তো এই জন্য এগুলো করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের যুগে এগুলো আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে। তো এই জায়গাগুলো থেকেও প্রশ্ন দেখে যাবেন। এক কথায় ওভারঅল যেটা আমার বলার, সেটা হচ্ছে সাবজেক্টের এইরকম ভাবে বলা যায় না যে এই জায়গা থেকেই প্রশ্ন আসবে বা এই জায়গা থেকেই প্রশ্ন বেশি আসবে, এটা বলা যায় না। ওই জন্য সিলেবাস ওয়াইজ যারা 9-10 এর জন্য প্রস্তুতি, তারা 9-10 এর সিলেবাসটাকে একটু দেখে নেবে। এবং সব থেকে বড় কথা, যে এসএলএসটি দেওয়ার জন্য যে সিলেবাস পড়ে যাওয়া হয়েছে, সেই সিলেবাসের থেকেও বেশি জানা জরুরি হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে এখনকার পাঠ্যপুস্তকের যে সিলেবাস, যে 9-10 এ কি সিলেবাস আছে, কটা চ্যাপ্টার রয়েছে। যেমন এখনকার 9 এর বইয়ের লাইফ সায়েন্সের বই কি রয়েছে, 5খানা ইউনিট রয়েছে, 5খানা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারগুলো কি কি সেটার নামগুলো একটু জেনে যাবে। 11-12 এর ক্ষেত্রে কিন্তু এখন আবার সেমিস্টার ওয়াইজ চালু হয়ে গেছে। আগে যেটা 11 এর একটা বই, 12 এর একটা বই, এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু 11 কে দুটো ভাগে পাঠ করে দেওয়া হয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। তো অন্তত পক্ষে পড়ার সঙ্গে সঙ্গে পড়ার বিষয় ছাড়াও এই 11-12 এর সিলেবাসে কি রয়েছে, চ্যাপ্টারগুলোর নাম কি রয়েছে, এখনকার সেমিস্টার ওয়াইজের ব্যাপারটা হয়তো কনসেপ্টে জানা নেই। কারণ আপনারা যখন দিয়েছেন তখন হয়তো 11-12 এইভাবে ছিল, আমাদের সময় তখন তো আবার 11-12 একসঙ্গে ছিল, একসঙ্গে দিয়েছি। তো এইভাবে এগুলো একটু আপডেটেড হয়ে যেতে হবে। এখনকার সেমিস্টার ওয়াইজে কত নম্বরের থিওরি, কত নম্বর প্র্যাকটিক্যাল, এগুলো আমার ধারণা থাকা দরকার রয়েছে। যাই হোক, আমি সাবজেক্টের ব্যাপারে বেশ কিছু বললাম, কিছু অভিজ্ঞতা, নিজের ইন্টারভিউর অভিজ্ঞতার কথাও শেয়ার করলাম। ক্লাস ডেমো দেওয়ার জন্য আমি মোটামুটিভাবে একটু তুলে ধরলাম এত অল্প সময়ের মধ্যে,
কিন্তু আসলে আমাকে বলে নয়, ওখানেও আপনাদেরকে এরকমই অল্প সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে। ওই জন্য আপনি একটু টপিকটা আরো, আমি ডিএনএ বেসিসি, ডিএনএ সম্বন্ধে অনেক বলা হয়, তো ওই জন্য আর একটু পারলে ছোট টপিক চুজ করবেন এবং সহজ টপিক চুজ করবেন, এই একটা ব্যাপার। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে ওখানে নার্ভাস ফিলটা হবে। আমি যতই বলি না কেন যে, বা অনেকেই বলে না নার্ভাস কর, একদম হবি না, হ্যাঁ, এটা আমি বলবো যে এটা একটা ডাহা মিথ্যে। নার্ভাস হবে, কারণ নার্ভাস হওয়াটাই স্বাভাবিক, এটা স্বাভাবিক। এটা একটা জীবনের একটা লক্ষ্য যে আমি চাকরি পাবো, আমার চাকরি পেতে হবে, এই যে একটা লক্ষ্য এগোনোর জন্য যে আমি একটা এক্সাম দিতে যাচ্ছি, হবে কি হবে না, বা কেমন হবে এ হবে। আর তাছাড়া সামনে ওই রকম থাকবে একদম সব অনেক রকম জ্ঞান নিয়ে, জ্ঞানের ভান্ডার নিয়ে বসে রয়েছে, আমাকে কোন দিক থেকে কি প্রশ্ন বিভিন্ন, অতএব এটা হবে। কিন্তু এটা হলেও এটা থেকে যতটা পারা যায়, মানে অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে নার্ভাস হতে পারে কিন্তু আমি হব না, এইরকম ভেবে যতটা ফ্রি থাকা যায়। তবে হ্যাঁ, টেবিলে যিনারা থাকেন বেশিরভাগই ওনারাও বুঝতে পারেন যে নার্ভাস ফিল করছে, তখন মুডটাকে ঘোরানোর জন্য অন্য কিছু প্রশ্ন হয়তো জিজ্ঞেস করে নিল, দিয়ে একটু ফ্রি করে দিল, তো এরকম হয়। তো যার ফলে ঘাবড়ানোর কিছু নেই। সবার ইন্টারভিউ এবং ক্লাস ডেমো আশা করি ভালোই হবে, এবং আমাদের এই প্রচেষ্টা আপনাদের সেই ভালো একটা ইন্টারভিউ পরিবেশনার জন্য, বা ভালো একটা ইন্টারভিউয়ের কামনার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এবং আমাদের এই ইন্টারভিউয়ের এই সমস্ত এগুলো দেখে আপনাদের আগামীতে সফলতা পাবেন এই আশা রেখে আজকের ক্লাস ডেমো বা ইন্টারভিউয়ের এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।